আমার হলে তোমাকে ছেড়ে দিব। আমি তো আর সহ্য করতে পারতেছি না, দমটা বেরিয়ে যাচ্ছে। আশা করি পুরো গল্প শেষ না করা পর্যন্ত কেউ আজে বাজে কমেন্ট করবেন না। আবির, ও তোকে অনেক ভালোবাসে, আর তুই ওর ভালোবাসাটা নিয়ে এমনভাবে খেলা করছিস। আমি ওকে ভালোবাসি না, ওর সাথে শুধু আমার ওইগুলো করা বাকি আছে। তারপরে ওর রাস্তা ও দেখবে, আর আমার রাস্তা আমি দেখব। ও তোর মামাতো বোন না? তুই কেমন মামাতো বোনের ভালোবাসাটা এমনভাবে শেষ করে দিচ্ছিস? মেয়েরা আমার শত্রু সেটা তো তুই ভালো করেই জানিস। সেটা আমার মামাতো বোন হোক না কেন, আর অন্য কোনো মেয়ে হোক না কেন। তোকে তো ওই মেয়েটা ধোকা দিয়েছে, তার প্রতিশোধটা তোর মামাতো বোনের উপর ছাড়বি? হ্যাঁ। দেখ রানা, তুই বেশি বুঝবি না, তাহলে কিন্তু তোর সাথেও আমি বন্ধুত্ব রাখবো না। তোকে আমি এত করে বুঝাচ্ছি, তুই তো শুনতেছিস না। ও তোকে ছেড়ে গেছে তাতে কি হয়েছে? তুই তোর মামাতো বোনকে বিয়ে করে নিজের সুন্দর একটা সংসার শুরু কর। বিয়ে হয়তো আমি কোনোদিনও করব না। আমি যতদিন আছি ততদিন মেয়েদের ভালোবাসা নিয়ে এভাবে খেলা করব। এতে তোর কতটা পাপ হইতেছে সেটা তুই জানিস? তুই আর আমাকে কোনোদিন ডাকবি না। আজকে থেকে তোর সাথে আমার বন্ধুত্বটা শেষ। একদিন হয়তো তোর ভুলটা বুঝতে পারবি, তখন তোর পাশে কাউকে পাবি না, মনে রাখিস। আমি ওর কোনো কথা না শুনে আমি বাড়িতে চলে আসি। এসে ভাবতেছি যেভাবেই হোক না কেন মামাতো বোন রাজি করাতেই হবে। আমি আমার মামাতো বোনের কাছে চলে এসে দেখি ও রান্না করতেছে, তাই আমি গিয়ে ওর শাড়ি পরা ছিল, ওর শাড়ির উপর দিয়ে আমার হাত ঢুকিয়ে দিলাম। সেটা দেখে ও লাফ দিয়ে উঠল। আমি ওর পেটে ধরে চাপ দিয়ে আমার কাছে নিয়ে আসি। আবির, এগুলো কি করতেছো? আমি বলছি না তুমি আমাকে কোনো সময় এমন ভাবে স্পর্শ করবা না। আমি তোমার বয়ফ্রেন্ড, আমার স্পর্শ কি তোমার একটু ভালো লাগে না? তা না, আমার এগুলো অনেক খারাপ লাগতেছে, ছাড়ো বলছি। এই তোমার ভালোবাসা? জানতাম তুমি আমাকে ভালোবাসো না। তুমি যেভাবে আমাকে স্পর্শ করতেছো এমন ভাবে করা ঠিক না, তাই বলছি। এটা বলার পরে আবির আমাকে রান্নাঘরের সামনে একটা টেবিল ছিল ওখানে উঠিয়ে দেয়। তারপরে আমার মাথা টান দিয়ে তার কাছে নিয়ে যায়। তারপরে আমার পুরো শরীর আঁকড়ে ধরলো। তারপরে আমার ঠোঁটের সাথে তার ঠোঁট এক করে দিল। আমি জোর করে ছাড়ানোর চেষ্টা করতেছি, কিন্তু পারতেছি না। আমি ওকে জোরে ধাক্কা দিয়ে অন্য পাশে ফেলে দিলাম। দেখতে পেলাম ও অন্য পাশে পড়ে গেছে। ছি ছি আবির, তুমি আমার অনুমতি না দিয়ে আমাকে এমন ভাবে কিস করলা কেন? আমি তোমার বয়ফ্রেন্ড, আমি কি তোমাকে কিস করতে পারি না? তোমাকে আমি আগেই বলে দিয়েছি, বিয়ের আগে আমাকে তুমি এমন ভাবে আমার শরীর স্পর্শ করবা না। এই তোর ভালোবাসা? থাক তুই, তোর সাথে আমার ব্রেকআপ। আবির কি বলো? আমার শরীর স্পর্শ না করতে দিলেই বলো যে ব্রেকআপ? আমি আমার কথা তোকে বলে দিয়েছি, আর কোনো দিন তুই আমার সাথে কথা বলবি না। তোমার সাথে কথা না বলতে পারলে আমি মরে যাব। আমার সাথে রিলেশন রাখলে তোর শরীর আমাকে স্পর্শ করতে দিতে হবে, তা না হলে তোর পথ তুই দেখ, আমারটা আমি দেখি। আবির, তুমি তো এমন ছিল না। কিছুদিন ধরে দেখতেছি আমার শরীরের উপরে তোমার এত লালসা কেন? সেটা আমি তোকে বলতে চাই না, শুধু এটা জেনে রাখ, তোরা মেয়েরা ভালো না। একটা ছেলের জীবন কেমনভাবে নষ্ট করতে হয় সেটা তোরা ভালো করেই জানিস। আমি কিভাবে তোমার জীবনটা নষ্ট করে দিলাম বলো? আবির আমাকে কিছু না বলে আবারও বাইরে চলে গেল। আমি ওখানে বসে কান্না করে দিলাম। তাহলে সত্যিই ও আমার সাথে ব্রেকআপ করে দিল? তাহলে আমি তো আর বাঁচবো না। ও হয়তো জানে না আমি ওকে কতটা ভালোবাসি। আমি কোন রকম রান্নাটা শেষ করে বিছানায় চলে আসি। বিছানায় বসে আরো কিছুক্ষণ চোখের পানি ফেললাম। এর ভেতরে আবিরের গলা শুনতে পেলাম, তাই আমি ওর কাছে চলে আসি। এসে ওর পা জড়িয়ে ধরে বললাম, আবির সরি, সকালবেলা তোমার সাথে এমন দুর্ব্যবহার করার জন্য। তোর সাথে আমার কোনো কথা বলার মুড নাই, তুই এখান থেকে চলে যা। আমি তোমার পা ছাড়বো না যতক্ষণ তুমি আমাকে আবারও ভালো না বাসবে। ফারজানা, এখান থেকে যা। আমি যাব না। আচ্ছা, আমি তোকে ভালোবাসি, এখন যা তো। আমি ওর পা ছেড়ে দিয়ে বললাম, সকাল থেকে কিছু খাওনি, রান্না হয়েছে, এখন খেয়ে নাও। তুমি যাও, আমি পরে খাবো। আমি তোমার সাথে খাবো, চলো। এটা বলার পরে আবিরও আমার সাথে খেতে চলে আসে। খাওয়ার পরে ও চলে গেল। যেভাবে হোক না কেন ওকে আজকের ভিতরে রাজি করাতেই হবে। কালকে আবার আম্মু এসে পড়বে, পরে কিছুই আর হবে না। আমি তো ওর সাথে এসব করবই, তাতে আমার যেটুকু কষ্ট করা লাগে না কেন। আজ রাতটা
আমার কাছে অনেক দামি, আর এই রাতে যা হওয়ার হবে। রাতের বেলা গল্পের বই পড়তেছি আর গল্পের বই পড়ার ভেতরে আবিরের কথা ভাবতেছি। এর ভেতরে আবির এসে আমার পাশে বসলো। আমি বললাম, রাতের খাবার খাবে, দিব? না, আসলে ফারজান আমার খুব উইশ করতে ইচ্ছে করতেছে। আবির কি বলছে সেটা আমি বুঝতে পারছি, তবুও না বোঝার ভান করলাম। চলো তোমাকে খেতে দিই। আমার কথাটার আগে উত্তর দাও, তারপরে খাবো, না হয় আজ আর কিছুই খাবো না। কি ভালো করে বুঝিয়ে বলো। আমি তোমাকে অন্যভাবে স্পর্শ করতে চাই। আবির, তুমি আগে এইসবের আবদার করেছো, সেটা হয়তো আমি কোনোদিনও দিতে পারবো না। আমাকে তুমি ভালোবাসো না জানতাম। তুমি আমাকে ভালোবাসো না? আবির, তোমাকে যদি আমি ভালো না বাসতাম তাহলে তোমার সাথে আমি এমন ভাবে বারবার নত হতাম না। অত সব আমি কিছু জানি না। তুমি তোমাকে স্পর্শ করতে দিবা কি না? আবির, তুমি এমন ভাবে আমাকে জোর করো না প্লিজ। একটাবার আমি তোমার সাথে এগুলা করতে চাই, একটু বোঝো তুমি। না হয় আমি কিন্তু চলে গেলাম, হয়তো কোনোদিন আমার ভিতরে তুমিটা খুঁজে পাবে না, আর আমাকে হারিয়েও ফেলতে পারো। এটা বলে বলে আবির চলে যাওয়া শুরু করলো। আমি ওকে হাত টেনে বসিয়ে বললাম, তুমি কোথাও যেও না, আমি রাজি। কথাটা শোনা মাত্রই আমি ওর উপরে ঝাঁপিয়ে পড়ি। তারপরে ওর সারা শরীরে আমার হাত দিয়ে স্পর্শ করা শুরু করে দিলাম। কিছুক্ষণ পরে আবির এসে আমার গায়ের জামা কাপড় খুলে ফেললো। তা দেখে আমার অনেক খারাপ লাগতেছে। ভালোবাসার জন্য আজ আমি নিজের শরীরটাকে কাছে বিলিয়ে দিতেছি। বুকের উপরে হাত দিয়ে রেখো না, এমন লজ্জা পেতে নাই। আবির, আমার ভীষণ পরিমাণ খারাপ লাগতেছে। কিছুক্ষণ পরে তোমার অনেক ভালো লাগবে, যখন আমি তোমাকে একটু অন্যভাবে স্পর্শ করব। এখন যেটা বলছি সেটা শোনো। বুকের উপর থেকে হাত নামিয়ে নাও। ওর কথা মতো আমি হাতটা নিচে নামিয়ে দিলাম। এরপরে আমার পুরো শরীরটা নিজের দখলে নিয়ে যায়। আমার চোখ দিয়ে পানি পড়তেছে আর কষ্টের কারণে বুকটা ফেটে যাচ্ছে। ভালোবাসাটা কি এমন, যার জন্য আজ আমি এই পরিস্থিতিতে এসে গেলাম? এমনভাবে নড়তে আসছো কেন? আমার খুব কষ্ট হইতেছে। ওয়েট, এখন তোমাকে আমার সর্বোচ্চটা দিয়ে আদর করব। আমি ওকে আমার উপরে বসিয়ে তারপরে ওর শরীরের উপরে ঝাঁপিয়ে পড়ি। আবির, আমার খুব কষ্ট হইতেছে। তোমার কি হয়েছে? আমার হলে তোমাকে ছেড়ে দিব। আমি তো আর সহ্য করতে পারতেছি না, দমটা বেরিয়ে যাচ্ছে। এইভাবে অনেকক্ষণ থাকার পরে আবির আমাকে ছেড়ে দিল। ও ছাড়ার পরে আমি উঠে বসে যাই। এখন যা, গোসল করে নাও, আর আমি করে নিব। আমি ওকে জড়িয়ে ধরে বললাম, আবির, তুমি আমাকে আর কোনো কষ্ট দিও না, আর এভাবে আমার সাথে করো না। মনে মনে ভাবলাম, তোকে তো আজই মুক্তি করে দিলাম, ওকে তোমাকে আর কোনো কষ্ট দিব না। আমি তোমাকে আমার নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসি। এসব কথা এখন থাক, এখন গিয়ে ফ্রেশ হয়ে নাও। ঠিক আছে, আমি ওয়াশরুমে চলে যাব। এমন সময় আবিরের ডাক। ফারজানা, 72 ঘন্টার ভিতরে পিল খেয়ে নিও, না হয় কিন্তু পরবর্তীতে সমস্যায় পড়তে হবে। ঠিক আছে, আমি খেয়ে নিব। তোমার মুখ থেকে আমাকে একটিবার বলবা যে ভালোবাসো? আচ্ছা, পরে বলবো। এখন এখান থেকে যাও, আমি ফ্রেশ হব। তুমিও হয় অনেক রাত হয়ে গেছে, ঘুমাতে হবে না? আমি ওয়াশরুমে চলে আসি, এসে ফ্রেশ হয়ে নিলাম, কিন্তু আমি কিছুই ভেবে পাচ্ছি না ওর সাথে আমি এগুলো কি করলাম। আমি আমার বিছানায় চলে আসি, কিন্তু আমার ঘুম আসতেছে না। আজকের ঘটনাটা আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। এখন আসুন আমাদের পরিচয়টা দিয়ে দেই। আমি হলাম ফারজানা, ইন্টার সেকেন্ড ইয়ারে পড়তেছি। আর আজকে যে আমার সাথে এসব করছিল সে হলো আবির, আমার ফুফাতো ভাই। আমি ওকে ছোটবেলা থেকে পছন্দ করতাম। কিছুদিন আগে ওকে আমি নিজেই প্রপোজ করি। নিজের ভেতরে এটা আর লুকিয়ে রাখতে পারলাম না, তাই ওকে বলে দিয়েছিলাম। ও কিছু না ভেবে আমার ভালোবাসাটা গ্রহণ করেছিল। আর আজ যেটা ও আমার সাথে করলো সেটা হয়তো আমি জীবনেও ভাবতে পারিনি। ও আগে এমন ছিল না। ছেলেদের মন হয়তো পরিবর্তন হতে সময় লাগে না। আমি ওকে খুব ভালোবাসি, তাই ওর প্রস্তাবে রাজি হয়ে যাই। আর তারপরের ঘটনা তো আপনারা জানেনই কি হয়েছিল। কালকে আবার ঢাকা থেকে ফুপু আসবে, তারপরে আমাকে বাড়িতে চলে যেতে হবে। আমি কিছু না খেয়ে ঘুমিয়ে পড়লাম। আমি রাতের বেলা ছাদে চলে আসি, এসে তারার দিকে তাকিয়ে বলতেছি, কেন তুমি আমার সাথে এমন করলে? তোমাকে আমি ভুলতে পারতেছি না। পকেটে তামাক ছিল, তাই ওইটা বের করে সিগারেট ভরলাম, তারপরে আগুন ধরিয়ে দিলাম। পুরনো দিনের কথা মনে পড়তেই আমার চোখ দিয়ে পানি পড়া শুরু করলো। আমি সারা রাতটাই ছাদে শুয়েছিলাম। সকালবেলা রুমে চলে আসি,
এসে শুয়ে পড়লাম। কিছু সময় পরে ফারজানা আসলো। তোমার এত তাড়াতাড়ি ঘুম ভাঙলো কি করে? জানি না, কিছু কি বলবা? হুম, ফুফু মনে হয় বাস স্ট্যান্ডের কাছে এসে পড়েছে, তাই আমার এখন যেতে হবে। সে আসলে চলে যাবা নাকি এখনই চলে যাবা? তুমি কি আমাকে তাড়িয়ে দিচ্ছ? তাড়াবো কেন? এর ভিতরে আম্মুর গলা শুনতে পেলাম। ফারজানা গিয়ে দরজা খুলে দিল। কিছুক্ষণ পরে ও আসলো আমার কাছে। আবির ফুফু আসছে, আমাকে এখন বাড়িতে যেতে হবে। বাড়িতে যাবে সেটা আমাকে বারবার বলা লাগে কেন? এমন করে কথা বলতেছো কেন? ফারজানা, এখান থেকে যা তো, ভালো লাগতেছে না কিছুই। আমি এসে ওর হাত ধরে বললাম, আমাকে কি তুমি একটুও ভালোবাসো না? একটা কথা বারবার বলা লাগবে কেন বলতো? ওর এমন কথা শুনে চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। কিছুক্ষণ পরে ফুপু আসলো আমাদের কাছে, তাই আমি ওর হাত ধরে আমার চোখের পানি মুছে ফেললাম। ফারজানা, আসতে না আসতেই তোর বাড়িতে যাওয়া লাগবে কেন বলতো? ফুফু, বাড়িতে গিয়ে অনেক কাজ করতে হবে। শুনছি আমাদের নাকি অ্যাসাইনমেন্ট দেওয়া শুরু হয়েছে, তাই ওগুলো লিখে জমা দিতে হবে। আবার আসবি কবে বলতো? আসি কবে তা আমি নিজেও জানি না। তুমি ভালো থেকো। আর তোর আব্বুকে আসতে বলছিস? ভাইয়াটা কি আমাকে ভুলে গেছে? না ফুফু, অফিসের কাজ করে তো তাই আব্বু সারাদিনই বিজি থাকে। ফুফুর সাথে আরো কিছুক্ষণ কথা বলে তাকে পাঠিয়ে দিলাম। এর ভেতরে আবির উঠে যাচ্ছে, তাই আমি বললাম, আবির আমাকে একটু গাড়িতে উঠিয়ে দিয়ে আসবে। আমার উঠিয়ে দিয়ে আসা লাগবে কেন? একা একা যেতে পারো না? আমি তোমাকে এগিয়ে দিতে পারবো না। ও আচ্ছা, আমি আসি। আর ফোন দিলে একটু রিসিভ করো। যতই তোমাকে ছেড়ে বাড়িতে থাকি না কেন, আমার মনটা এখানেই পড়ে থাকে। তোর নাটক একটু বন্ধ কর। এসব শুনতে আর ভালো লাগতেছে না। তোদের মতো মেয়েরা একটু নাটক বেশি ভালো করতে পারে। আমার ভালোবাসা তোমার কাছে নাটক মনে হয়? আমি ওকে রুম থেকে বের করে দিয়ে দরজা আটকিয়ে দিলাম। সেটা দেখে ও কান্না করে দিল। ও কাঁদলে আমার কি? ওদের মতো মেয়েরা ভালোবাসা নিয়ে এমনভাবেই নাটক করতে পারে। এখন যদি কেউ আমাকে বলে তোমাকে ছাড়া বাঁচবো না, তখন আমার অনেক হাসি পায়। আর ওর ভালোবাসার নাটক দেখে আমারও অনেক হাসি পায়। কিছুক্ষণ পরে শুনলাম আম্মুর ডাক। আবির, দরজা খোল। দরজা খুলে দেবার পরে ফারজানা এমন ভাবে কেঁদে গেল কেন? তুই ওকে কিছু বলছিস? না তো। ও, ওকে তুই গাড়িতে উঠিয়ে দিয়ে আসতে পারতি। ও একা একাই যেতে পারবে, আমার উঠিয়ে দেয়া লাগবে না। কিছুক্ষণ পরে আম্মু চলে গেল, তাই আমি বিছানাতে এসে আমার গা এলিয়ে দিলাম। এর ভিতরে রানার ফোন, তাই ওর নাম্বার দেখে আমি কেটে দিলাম। বারবার দেবার পরে আমি ফোনটা বন্ধ করে রাখলাম। আর ভাবতেছি কারো কাছ থেকে আমার জ্ঞান নিতে হবে না। আমি আমার মতো এমনভাবেই থাকতে চাই। আমি ঘুমিয়ে পড়লাম। সারা পথটা আমি চোখের পানি ফেলতে ফেলতে আসলাম। কেন ও আমার ভালোবাসা নিয়ে এমন করতেছে? আমি বাড়িতে এসে পড়ি। আসার পরে আমার চোখের পানি দেখে আম্মু বারবার জিজ্ঞেস করছিল কি হয়েছে, বাট আমি তাদের কিছুই বলিনি। রাতের বেলা আবিরকে ফোন দিতেছি কিন্তু রিসিভ করতেছে না। অনেকবার দেবার পরে ও রিসিভ করলো। বাড়িতে গেছো ভালো কথা, আমাকে ফোন দিয়ে এমনভাবে কেন বিরক্ত করতেছো? কেন, এখন কি আমাকে আর তোমার ভালো লাগে না? ফারজানা, ফোন রাখো তো, আমি বিজি আছি। আমার শরীর পেয়ে গেছো তাই আমাকে এখন আর ভালো লাগে না? তুই যেটা ভাবো সেটাই। এটা বলে আবির ফোনটা কেটে দিল। তখন আমার বুক ফেটে কান্না আসছিল, তবুও নিজেকে সামলিয়ে নিলাম। দেখতে দেখতে 6 মাস কেটে গেল। এতদিন আবিরকে ফোন দিলেই আমার সাথে রাগী ভাবে কথা আর সহজে ফোন রিসিভ করতো না। কিছুদিন ধরে লক্ষ্য করতেছি আমার পেট বেড়ে যাচ্ছে। নিজের কাছে সন্দেহ লাগা শুরু করলো। হঠাৎ এটা হবার কারণ, তাই আমি আমার একটা বান্ধবীকে নিয়ে হসপিটালে চলে আসি। আসার পরে কিছু টেস্টের রিপোর্ট পেয়ে আমি তো চমকে উঠি। আমার পেটে নাকি 6 মাসের বাচ্চা। সেটা শুনে আমার বান্ধবী বলল এটা কার। আমি ওকে কিছু না বলে বাড়িতে চলে আসি। আসার পরে আবিরকে ফোন দিলাম, বারবার দেবার পরে রিসিভ করলো। কি বলবি বল, আমি এক জায়গায় আসছি। আবির একটা ঘটনা ঘটে গেছে, আমি মা হতে চলেছি। কি বলতে আসছিস এইগুলা? এটা বাবাকে তুমি বললি হলো নাকি? আর আমি তোকে সেদিন পিল খেতে বলছিলাম না? আবির, আমার খেতে মনে ছিল না, এখন আমি কি করব বলো? সেটা আমি জানি কি। তুমি জানো না মানে? এখন আমি এই পেটে বাচ্চা কি করব? এই আমি রাখি, তোর সাথে কথা বলতে চাই না। আবির শোনো, এটা যদি মানুষ শুনে আমি সমাজে মুখ দেখাতে পারবো না। চলো আমরা আজ কি বিয়ে করি। শোন, আমি হয়তো কোনোদিনও বিয়ে করব না, আর তোকে আমি বিয়ে করব না। তাহলে আমার কি হবে বলো? আমি জানি কি। আবির আমার কোনো কথা না শুনে ফোনটা কেটে দিল। আমি ওখানে বসেই কান্নায় ভেঙে পড়ি।
আর ভাবতেছি যেভাবেই হোক না কেন এই বাচ্চা আসার আগে ওকে বিয়ে করতে হবে, তা না হলে আমি নিজেকে শেষ করে দিব। আমি কিছু না ভেবে বিকেল বেলাতে ফুফু বাড়িতে এসে পড়ি। আমাকে দেখে আবির অনেক ঝগড়া করলো, তা দেখে ফুফু ওর গালে দুটো চড় মারলো। এখন পর্যন্ত কেউই কিছু জানে না। রাতের বেলা আমি আবিরের রুমে চলে আসি। কি হয়েছে? বিকেলবেলা তুই আমাকে মার খাইয়েও তোর মন ভরেনি? আমি তার জন্য সরি আবির, চলো বিয়ে করি, না হয় আমি শেষ হয়ে যাব। নাটক করবি না। আমি বলছি না তোকে বিয়ে করব না। একবার বলো বিয়ে করবে না। না। এটা বলার পরে আমি আমার জামার হাতার কাছ থেকে ছিঁড়ে ফেলি। ওকে জড়িয়ে ধরে ফুফুকে জোরে ডাক দিলাম, বাঁচাও ফুফু, কই তুমি? ফারজানা, এটা কি করতে আসিস? এর ভেতরে ফুফু চলে আসলো আর এসেই আমার কাছে প্রশ্ন করা শুরু করে দিল। ফারজানা, কি হয়েছে তোর? দেখো ফুফু, আবির ভাইয়া আমাকে রুমে ডেকে এনে আমার জামাটা ছিঁড়ে ফেলছে, তার উপর আমার শরীরে স্পর্শ করেছে। আবির, এসব কি শুনতেছি? আম্মু, এসব সবকিছু মিথ্যা। মিথ্যা মানে কি? তুই এমন হয়ে গেছিস? ফুফু, আমি এখন কি করব বলো? ওর সাথে আমাকে এখন বিয়ে দিয়ে দাও, না হয় তুমি কি করবে নিজেই ভাবো। আমি ওর সাথে তোর বিয়ে দেব। আমি এখনই তোর আব্বুকে ফোন দিচ্ছি। দেখো আম্মু, এইগুলো সব মিথ্যা। আর আমি এখন বিয়ে করতে চাই না। হয়তো আমি আর কোনোদিন বিয়ে করব না। এটাই আমার শেষ কথা। বিয়ে করবি না মানে? এটা বলে ফুফু ওকে আবারও মারতে চলে যায়, কিন্তু আমি তার হাত টেনে ধরি। ফুফু চলে গেল আর আবির আমার দিকে রাগী ভাবে তাকিয়ে চলে গেল। আমি রুমে চলে আসি। বুকের ভেতরে ব্যথা করতেছে। কেন আমার সাথে এমন হলো? আমি তো ওর কাছ থেকে একটু ভালোবাসায় আবদার করেছিলাম। তার জন্য ও আমাকে এত বড় কষ্ট আর শাস্তি দেবে এটা হয়তো আমি কোনো দিন ভাবতেও পারিনি। পরের দিন দুই পরিবারের মতে আমাদের বিয়ে দিয়ে দেওয়া হলো। আমি বাসর ঘরে বসে আছি। অনেকক্ষণ পরে আবির আসলো, তাই আমি ওর কাছে চলে আসি। এসে সালাম দেবার আগেই ওর পা সরিয়ে নিল। নাটক করে তো ভালোই বিয়ে করতে পারছিস। এছাড়া আমার আর কোনো লাইন ছিল না। আমার পেটে বাচ্চা খুব তাড়াতাড়ি এই দুনিয়াতে আসছে, তাই তোমার সাথে এমন করছি। এমন করলেই কি বুঝবি আমি তোকে মেনে নিব? শোন, তোকে আমি বউ বলে মানি না। আবির, তুমি কেন আমার পবিত্র ভালোবাসাটা নিয়ে এমন অভিনয় করলা? তুমি আমাকে ভালোবাসতে পারবে না এটা বললেই হতো, তাহলে আমি তোমাকে প্রপোজ করতাম না আর এতটা ভালোবাসতাম না। শোন, এগুলো কিছুই না। মানুষ মানুষের সাথে কিভাবে নাটক করে তা আমাকে শিখাতে আসিস না। আমি এতটা ভালোবাসার পরে কেমন আমার সাথে এমন করলো তা আমি ভেবে পাচ্ছি না। কেন, তুমি কি কাউকে ভালোবাসছিলা? আর কেই বা তোমার সাথে নাটক করছে? জানি না। শোন, আমার সাথে ঘুমাতে পারিস, কিন্তু আমাকে কোনোদিনও টাচ করবি না। আর আমিও তোকে টাচ করতে চাই না। আবির, এগুলো কি বলতেছো? একদম চুপ, কোনো কথা বলবি না। এটা বলে আবির শুয়ে পড়লো আর আমি ওর পাশে শুয়ে পড়লাম। কেন আমার জীবনটা এমন ভাবে নিজেই শেষ করে দিলাম? কেন আমি এমন ভুল করলাম? আমি শুয়ে পড়লাম। মাঝরাতে হঠাৎ কিছু একটার গন্ধ নাকে আসলো। ঘুম ভেঙে গেল। গন্ধটা এমন খারাপ যার কারণে আমার বমি চলে আসছিল। উঠে দেখি আবির মদ খাচ্ছে। আবির, এগুলো কি? সেই কৈফিয়ত কি আমি তোকে দিব? তুমি কেন এসব জিনিস খাইতেছো? তোমার কিসের কষ্ট আমাকে একটু বলো। রাতের চর কথা কি মনে আছে? আমার হাতে আর মার না খাইতে চাইলে তুই ঘুমিয়ে পড়। আমি ওর কাছে চলে আসি। এসে মদের বোতল জোরে আছাড় মারলাম। তুই মদের বোতল ভাঙলি, আমি এসে ওকে মারা শুরু করে দিলাম। কেন তুমি আমাকে এইভাবে মারছো বলো একবার। শোন, আমার কোনো বিষয়ে তুই নাক গলাতে আসবি না। আমি যেটা খুশি সেটা করব। আমি শুয়ে পড়লাম। সারা রাতে আমি কান্না করতে করতে পার করে দেই। সকালবেলাতে উঠে পড়ি। দেখতে দেখতে আরো 2 মাস কেটে গেল। এইদিকে আমার পেটের অবস্থাটাও তেমন ভালো না। দিন দিন পেট বেড়েই চলেছে। তাই আমি আজ একা ডাক্তারের কাছে চলে আসি। কিছুক্ষণ পরে ডাক্তার বলল আমার শরীর নাকি অনেক খারাপ। আমি ডাক্তার দেখিয়ে রিক্সা করে বাড়িতে ফিরতেছিলাম, এমন সময় দেখতে পেলাম রানা ভাইকে। তিনি রিক্সাওয়ালা মামাকে বললাম তার কাছে নিয়ে যেতে। আমাকে দেখে সে আমার কাছে চলে আসলো। ফারজানা, তুমি কেমন আছো বলো? আমি রিক্সাওয়ালা মামাকে পাঠিয়ে দিয়ে বললাম, ভাইয়া আমি ভালো নেই। আবির কেন আমার সাথে এমন করলো? আমি জানি তোমাদের সব বিষয়। ও কেন তোমার সাথে এমন করলো তাও বলি। চলো ওই পাশে গিয়ে বসি। আমাকে নিয়ে সে একটা জায়গায় চলে গেল। তোমার শরীরের অবস্থাটা এখন কেমন? এই মোটামুটি ভালো ভাইয়া। বলেন ও কেন আমার সাথে এমন করতেছে? ফারজানা, তোমাকে আজ আমি সব বলবো।
ও আসলে একটা মেয়েকে অনেক ভালোবাসতো। এই ধরো নিজের চাইতেও বেশি। তোর সাথে রিলেশন করার আগে ওর একটা মেয়ের সাথে সম্পর্ক ছিল। আমাকে সবকিছু খুলে বলেন তো। তাহলে বলি সব তোমাকে। আমরা দুজন সেই দিন বৈশাখে মেলা দেখতে গিয়েছিলাম। মেলা দেখতে দেখতে হঠাৎ বৈশাখে ঝড় শুরু হয়। যে যেইভাবে পারছে সে সেইভাবে ছুটছিল। হঠাৎ আবিরের মুখে একটা উড়না উড়ে এসে মুখে আটকে যায়। ও সেটা সরাতে না সরাতে মেয়েটা আসলো। ভাইয়া এটা আমার ওড়না, দেন প্লিজ। কেন নিজের ওড়নাটা সামলিয়ে রাখতে পারেন না? আরে ভাইয়া, যে ঝড় শুরু হয়েছিল আমি বুঝতে পারিনি। এখন বলেন দিবেন কিনা? কেন না দিলে কি করবে শুনি? আপনি কথা পেঁচাইতেছেন কেন? ঝড় শুরু হয়ে কিন্তু এমন ঝড়ে আমার কিন্তু অনেক ভয় লাগে। এই নিন। ওড়না দিয়ে আমি তার দিকে তাকিয়ে রইলাম। এত সুন্দর একটা মেয়ে আকাশ থেকে উড়ে এসে পড়ল নাকি? হঠাৎ আকাশে বিদ্যুৎ চমকে উঠল। সেটা দেখে মেয়ে আমাকে জড়িয়ে ধরল। ভাইয়া আমার অনেক ভয় করতেছে। এই ছাড়ুন, কি করতেছেন? ভয় করে ভাইয়া, প্লিজ আমাকে বাসা পর্যন্ত এগিয়ে দিয়ে আসবেন। ঠিক আছে চলুন। হঠাৎ দুজনে বলে উঠলাম, আপনার নাম কি? কিভাবে দুজনে একসাথে বললাম? এই দুজনে একসাথে বলার মানে জানেন? না তো, আপনি বলেন না। না জানলে আমিও বলতে চাই না। আমার নাম হলো তিথিমণি। আপনার নাম কি? আমার নাম হলো আবির। আপনার নামটা কিন্তু অনেক কিউট। একটা নামের ভিতরে দুটো নাম, সেই লেভেলের। তাই নাকি? অনেকক্ষণ হাঁটাহাঁটির পরে আমাদের বাসার কাছে এসে পৌঁছালাম। আমি এখন আসি। এখানে কি আপনারা থাকেন? বাই। বেঁচে থাকলে কোনো একদিন আপনার সাথে কথা হবে। কেন? আপনি চাইলে তো আমাদের রোজই কথা হতে পারে। কিভাবে? নাম্বারটা দিলেই তো কথা হতো। ভাই আমি মোবাইল চালাই না, বুঝছেন? ভাব, মেয়েরা এমনই। দেখতে পেলাম আবির চলে যাচ্ছে, তাই আমি ডাক দিয়ে ব্যাগে কলম রাখা ছিল ওইটা দিয়ে ওর হাতে আমার নাম্বারটা লিখে দিলাম আর বললাম তাড়াতাড়ি বাড়িতে যান, একটু পর আবারও ঝড় শুরু হবে। ঠিক আছে, আমি বাড়িতে চলে আসি। রাতে ওই ভাবতেছি মেয়েটা আমাকে এমনভাবে জড়িয়ে ধরলো কেন। রাতে আর আমার ঘুম হলো না। সকালবেলা নাস্তা করে রানার কাছে চলে আসি। এসে মুড অফ করে বসে আছি। কিরে, কলেজে যাবে না নাকি? দোস্ত, কি আর কলেজে যাব? সারা রাত ওই মেয়েটার জন্য কিছুতেই চোখের পাতা এক করতে পারিনি। কেন, প্রেমে পড়ে গেছিস নাকি? বলতে পারি না। তাহলে একদিন ফোন দিয়ে প্রপোজ করে দে। আমি নিজে বলবো না, ওই আমাকে প্রপোজ করবে, দেখিস। জীবনেও করবে না, আর যদি করে তাহলে তুই যা চাইবি তাই দিব। ঠিক আছে, কিছু ভাবলাম, ডাকে একটা কল দেই। তাই নম্বরে একটা ফোন দিলাম। ফোন দিয়ে আমার পরিচয় দিলাম। কেন? ভাবছিলাম কালকে রাতে আপনি আমাকে ফোন দিবেন, কিন্তু আমাকে ফোন দিলে টাকা নষ্ট হবে, তাই হয়তো ফোন দেননি। আসলে তিথি, কালকে রাতে না ঘুমিয়ে পড়েছিলাম, তাই আপনাকে কল দিতে পারিনি। ও, তো কি করতেছেন? এই তো আমার সেই বন্ধুটার সাথে বসে আছি। শোনেন, একদিন আমাদের এখানে আসবেন। আপনাকে না আমার দেখতে খুব ইচ্ছে করতেছে। ঠিক আছে, আসবো। ফোনটা কেটে দিয়ে রানাকে বললাম, দোস্ত দেখছিস, কাজ হয়ে গেছে। তাই তো দেখতেছি, তবে সব কিছু ভেবে সিদ্ধান্ত নিবি। দেখে মনে হয় মেয়েটা অনেক ভালো, বুঝলি। আমি বাড়িতে চলে আসলাম বিকালবেলা। আমি ওর সাথে দেখা করতে আসি। অনেকক্ষণ ঘুরে আমি বাড়িতে চলে আসি। এইভাবে একটা মাস কেটে গেল। এখন আমাদের সম্পর্কটা অনেক গভীরে গেছে, কিন্তু এখনো কেউ কাউকে ভালোবাসার কথা বলিনি। আমি ওকে প্রপোজ করতেছি না, তার কারণ রানার সাথে তো বাজি ধরেছি। আবির, তিথি এখনো কি তোকে কিছু বলেছে? না রে দোস্ত, মনে হয় কিছুদিনের ভিতরেই বলে দিবে। ভালো। আমি বাড়িতে গেলাম, একটা কাজ আছে। আমি সেই দিন বাড়িতে চলে আসি। তারপরে বিকালবেলা হঠাৎ আবির বলছিল, কি বলছিল ভাইয়া, বলেন না। মেয়েটা ওকে প্রপোজ করেছে আর ও অ্যাকসেপ্ট করে নাই। তারপরে কি হয়েছিল? তারপরে ওদের ভিতরে গভীর একটা সম্পর্ক শুরু হয়। ওরা দুইজন দুজনকে অনেক ভালোবেসে ফেলে। একদিন আবির আর তিথি রাস্তা দিয়ে হাঁটছিল। এমন সময় তিথি বলছিল, রানা ভাই আপনার বেস্ট ফ্রেন্ড, অনেক ভীতু। কেন, ও আবার কি করেছে? আর বইলেন না, ও আমার হাতটাও ঠিক মতো ধরে হাঁটে না। আর আমি যদি রাস্তার এই পাত দিয়ে হাঁটি, ও ওই পাত দিয়ে হাঁটে। তোমার সাথে আমার যদি আমাকে কেউ দেখে তাহলে বাড়িতে বিচার দিবে, তাই তো হাঁটি না। কেন? বাড়িতে জানলে কি হবে শুনি? অনেক কিছু। আমার আব্বু যা রাগী। অত সব আমি কিছু জানি না। তুমি এখন আমার হাত ধরে হাঁটবে, তারপরে কোলে করে নিয়ে এই ব্রিজ পার করিয়ে দিবা।
এখনই। আমি কিন্তু বলছি এক্ষুনি আবির এসে আমার হাত ধরে। এক পর্যায়ে আমার রাগের কারণে ও আমাকে কোলেও তুলে নেয়। আর পারি না, এখন হয়েছে। বাবু, হয়েছে। এভাবে ওদের একটা সুন্দর সম্পর্ক শুরু হয়। দুজন দুজনকে খুব ভালোবাসতো। ওদের 2 বছরের সম্পর্কটা ছিল। তারপরে হঠাৎ একদিন কি হয়েছিল ভাইয়া ওদের এই ভালোবাসার ভেতরে? তিথি আবিরের কাছে এসে বলল, আবির, আমি এই সম্পর্ক রাখতে পারবো না। এসব বিষয় নিয়ে আমার সাথে একটু মজা করবা না। আমি সত্যি বলতেছি। আসলে আবির, আমি যা এতদিন তোমার সাথে করেছি সবটা আমি নিজের সময় কাটানোর জন্য। তোমার সাথে সম্পর্ক হবার আগে আমার একটা সম্পর্ক ছিল, ওর সাথে আমার ভুল বোঝাবুঝি হয়। তারপরেও আমাকে ছেড়ে চলে যায়। আর কালকে রাতে ও নিজের ভুল বুঝতে পারে, আমাকে ফোন দেয়। আমাদের সম্পর্কটা ঠিক হয়ে গেছে, তাই আমি আবারও ওর কাছে ফিরে যেতে চাই। তাহলে আমি থাকবো কিভাবে? আমাকে তুমি ভালোবাসো না? না, অন্য কাউকে ভালোবাসি। ভালো থাকবে, গুড বাই। তিথি চলে যাওয়া শুরু করলো। আমি ওকে টেনে ধরলাম। তিথি, আমাকে ছেড়ে যেও না, খুব ভালোবাসি। আবির, ছাড়ো বলছি কিন্তু। ছাড়বো না। ছাড়বি না মানে? আমি ওখানে লোক জড়ো করলাম, তারপরে বললাম ও আমাকে জোর জবরদস্তি করতেছে। ওর এই কথা শুনে লোকজন আমাকে মারা শুরু করে দিল। তারপরে পুলিশের হাতে ধরিয়ে দিল। আসার সময় দেখতে পেলাম তিথি আমাকে এমনভাবে দেখে হাসতেছে। আবিরকে থানায় নিয়ে গেল। তারপর পুলিশ ওকে অনেক মারলো, কিন্তু ওর পরিবার কেউই জানতো না। আমি গিয়ে ওকে সারিয়ে নিয়ে আসলাম। তারপরে আমাদের বাড়িতে নিয়ে আসি। আসার পরে ও আমাকে জড়িয়ে ধরে অনেক কান্না করেছিল। দোস্ত, আমার ভালোবাসাটা কি মিথ্যা ছিল? ও কেন এমনভাবে আমার ভালোবাসা নিয়ে নাটক করলো? যা হয়েছে মেনে নে। কিন্তু আবির আমার কোনো কথা শুনছিল না। ও বাজে নেশায় আসক্ত হয়ে পড়ে, আর ওর মেয়েদের উপর অনেক রাগ হতে থাকে। ও ভাবতেছে সব মেয়েরা এক। তাই ও একদিন ঠিক করলো যে ওর এরপর থেকে যার সাথে রিলেশন করুক না কেন তার সাথে রুম ডেট করে ছেড়ে দিবে। আমি ওকে বারবার বুঝিয়েছি যে এই পথ থেকে ফিরে আয়, কিন্তু ও আমার কোনো কথাই শুনলো না। তারপরে তো তুমি ওর জীবনে চলে আসো। তুমি নাকি ওকে প্রপোজ করেছিলে। তখন ও আমাকে বলেছিল তোমার থেকে প্রথম মেয়েদের উপর প্রতিশোধ নিবে। এরপরে তোমার সাথে কি হয়েছে সেটা তুমি তো ভালোভাবেই বলতে পারো। আসলে ফারজানা, আবিরকে তুমি খারাপ ভাবছো, ও কিন্তু অতটা খারাপ না। আমরা ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি। আমি ওকে ভালো করে চিনি। ভাইয়া, আমি এখন কি করব বলেন? কিছুদিন পরেই আমাদের বাড়িতে নতুন অতিথি আসবে। তুমিই পারো ওকে এই পথ থেকে ফিরিয়ে আনতে। ঠিক আছে ভাইয়া, আমার যত সাধ্য চেষ্টা করব ভাইয়া। আজ বাড়িতে যাই। আচ্ছা, যাও। আমি বাড়িতে চলে আসি। দেখতে দেখতে আরো কিছুদিন হয়ে গেল। এতদিন আবিরকে অনেক বোঝানোর চেষ্টা করতেছি, কিন্তু ও শোনেনি আমার কোনো কথা। একদিন ফুফু আমাকে কিছু প্রশ্ন করলো, তার কথা শুনে আমি তো অবাক হয়ে গেলাম। ফারজানা, কিছুদিন ধরে বলবো বলবো বলে বলা হয়নি। আম্মু বলেন। তোর পেটে কি বাচ্চা? তোদের বিয়ে হলো তো এই কিছু মাস, তোর পেটে দেখে মনে হচ্ছে এটা তো 8 মাসের বাচ্চা। আমি চুপ হয়ে তার কথা শুনতেছি, কিন্তু আমার মুখ থেকে কিছু বলতেছি না। কি হলো, চুপ করে থাকিস না, বল আমাকে। আসলে আম্মু, তোমার ছেলে বিয়ের আগেই তারপরে সবকিছু খুলে বললাম। আম্মু, এতে আমার কোনো দোষ নেই। আবিরকে হারানোর ভয়ে আমি রাজি হয়ে যাই। ছি ছি আবির, এখন তো ওকে আমার নিজের ছেলে ভাবতেও লজ্জা করছে। দাঁড়া, ও একটু বাইরে থেকে আসুক, তারপরে এই বাড়িতে আজ একটা কিছু হবে। আম্মু, তুমি ওকে কিছু বলো না প্লিজ, তাহলে ও হয়তো আমাকে শেষ করে ফেলবে। আচ্ছা বলবো না, এসব ঘটনা তোর সাথে ঘটে গেছে, তা তো তুই আমাকে বলতে পারতি। ভয়ের কারণে বলা হয়নি। আসলে আমি ভাবছিলাম আবিরকে মনে হয় আমি হারাবো, তাই তোমাকে কিছু বলিনি। ওকে এখন তুই এখান থেকে যা, আর নিজের প্রতি একটু যত্ন নিস। আমি আমার রুমে এসে শুয়ে শুয়ে ভাবতেছি কি করব আমি এখন। এর ভেতরে আবির চলে আসলো, তাই আমি ওকে জড়িয়ে ধরলাম। কি হয়েছে তোর? তুমি অতীত ভুলে গিয়ে আমাকে কেন মেনে নিতে পারো না? ফারজানা, এখান থেকে যা। তোদের মতো মেয়েকে আমার এখন আর বিশ্বাস হয় না। একটা বার আমাকে মেনে নাও প্লিজ। কিছু না বলেই আবির চলে গেল। দেখতে দেখতে আরো কিছুদিন কেটে গেল। হয়তো 2-3 দিনের ভেতরে আমাদের ঘরে নতুন একজন চলে আসবে। মন চায় মরে যাই। একদিন রাতে আবির জড়িয়ে ধরতে আসি, এমন সময়। ফারজানা, আমি কিন্তু গায়ে থেকে হাত সরাতে বলছি। সরবো না। তুমি একটা তোমার মনে জায়গা দাও। সেটা শোনা মাত্র আবির আমাকে মারতে আসে। আমাকে মারতে গিয়ে ওর লাথি আমার পেটে লাগে। লাগার সাথে সাথে আমার পেটে ব্যথা শুরু হয়ে গেল। সেটা শুনে বাড়ির সবাই দৌড়ে আসলো।
আবির, তুই ওকে কি করেছিস? ও এমন করতেছে কেন? ও চিৎকার করতেছে তা দেখে আমার খারাপ লাগতেছে। আমি ওর মাথাটা আমার কোলের উপরে রাখলাম। কি কথা বলছিস না কেন? আমি আম্মু কিছু বলতে পারলাম না, তার আগেই ফারজানা জ্ঞান হারালো। তুই ওকে শেষ করে ফেলেছিস? হ্যাঁ, আম্মু এসে আমাকে মারা শুরু করে দিল। আমি চুপচাপ মার খেতে আসি। শোন, আজ ওর যদি কিছু হয়ে যায়, তুই যে আমার ছেলে সেটা আমি দেখবো না। আমি তড়িঘড়ি করে ওকে নিয়ে গাড়িতে শুইয়ে দিলাম। গাড়ির পিছনে আমার পরিবার ওকে নিয়ে হাসপাতালে চলে আসি। ডাক্তার এসে বলল, রোগীর মারাত্মক অবস্থা, বাঁচতেও পারে আবার নাও বাঁচতে পারে। কথা শুনে আমি ধাক্কা খেলাম। তুই কেন ওর জীবনটা নিয়ে এভাবে খেলা করলি? আম্মু আমি সরি, আমি বুঝতে পারিনি। তোর মতো খারাপ ছেলে আমার পেটে হয়েছে, তুই এতটা খারাপ হবি এসব বুঝলে তোকে আমি ছোটবেলাতে গলা টিপে মেরে ফেলতাম। আম্মু আমাকে মাফ করে দাও। ওর যদি আজ কিছু হয়, খোদার কসম তোকে আমি এই দুনিয়া থেকে চিরতরে শেষ করে দেব। ওর জন্য আমার অনেক খারাপ লাগতেছে। আল্লাহকে বলতে লাগলাম, আল্লাহ তুমি ওকে বাঁচিয়ে দাও, ওর কাছে আমার ক্ষমা চাইতে হবে। তুমি একটাবার ওর কাছে ক্ষমা চাইতে দাও, আমি আর তোমার কাছে আর কিছুই চাই না। কিছুক্ষণ পরে ডাক্তার ওকে সিজার করতে নিয়ে গেল। অনেকক্ষণ পরে ডাক্তার এসে বলল, রোগী নিরাপদ আর বাচ্চাও। আমি আল্লাহকে বলতে লাগলাম, আল্লাহ তুমি ওর কাছে ক্ষমা চাওয়ার সুযোগ করে নিয়েছো, আমি তোমাকে কোনো দিনও ভুলব না। সবাই ফারজানার কাছে চলে গেল, কিন্তু আমি যাইনি। কোন মুখে আমি ওর কাছে যাব? সবাই ওকে দেখে বেরিয়ে আসলো। সবাই চলে আসার পরে আমি ভিতরে ঢুকে গেলাম। প্লিজ দয়া করে আপনি ভেতরে আইসেন না, আপনাকে আমার এখন একটুও সহ্য হয় না। আমি ওর কাছে গিয়ে বসে পড়লাম। তারপরে বলা শুরু করে দিলাম, ফারজানা আমাকে ক্ষমা করে দাও। আপনি এখান থেকে একটু যান, আপনি এখানে থাকলে আমি হয়তো আরো অসুস্থ হয়ে পড়বো। ফারজানা একটাবার ক্ষমা করে দাও। তোমার সাথে আমি যা যা করেছি তার জন্য তুমি ক্ষমা না করলে আল্লাহ আমাকে ক্ষমা করবে না। আমি কান্না করতেছি আর আবিরও আমার চোখের দিকে তাকিয়ে বলল, ক্ষমা করো, আমি একজন পাপী। একটাবার সুযোগ দিবে না? তুমি একটা সুযোগ দিলে আমি নিজেকে পরিবর্তন করে দেখাবো, কথা দিলাম। আপনাকে আমি ক্ষমা করে দিয়েছি, ক্ষমা করতে পারোনি জানি আমি। আপনি এখান থেকে যান। ফারজানা আমি তোমার পা ধরে বলতেছি, একটাবার ক্ষমা করো। এই কি করতেছেন, পা ছাড়ুন। বলো ক্ষমা করে দিয়েছো? ক্ষমা করে দিয়েছি। এটা বলার পর ও আমাকে কান্না করতে করতে জড়িয়ে ধরলো, আমিও ধরলাম। এর ভেতরে আমাদের বাবুটা কান্না করা শুরু করে দিল, তাই ওকে আবির এই কোলে হলো নিল। আমাদের রাজকন্যা। এর ভিতরে আম্মু আসলো আমাদের কাছে। তুই তোর মেয়েকে কোলে নিয়েছিস কেন? তুই এখনই এখান থেকে বের হয়ে যা। আম্মু তুমি ওর সাথে রাগ করো না, ও এতদিন পরে নিজের ভুল বুঝতে পারছে, এটাই বড় কথা। আবির গিয়ে সবার কাছে ক্ষমা চাইলো। 1 সপ্তাহ পরে আমাদের নিয়ে বাড়িতে চলে আসে। এখন আবির আমাকে অনেক ভালোবাসে, আমাকে ছাড়াও কিছুই বোঝে না। তবে মাঝে মাঝে আমার পুরনো দিনের কথা মনে উঠলে অনেক কষ্ট হয়, তবুও নিজেকে সামলে রাখি। আমিও এখন ওরে বেশি ভালোবেসে ফেলেছি। একদিন আমি কাজ করতেছি, এর ভেতরে আবিরের ডাক, ও সোনা বউ, ও লক্ষ্মী বউ, কই গেলা? এই তো কাজ করতেছি। এদিকে একটু আসো না। আবির কাজ করি, এখন আসা যাবে না। আরে আমার জন্য না, তোমার মেয়ের জন্য। তোমার মেয়ে না হিসু করে দিয়েছে, সেটা একটু পরিষ্কার করে দিয়ে যাও। কেন, তুমি আছো কিসের জন্য? তুমি কি করতে পারো না? তুমি তো বলেই আমি তোমার পিচ্চি বর। পিচ্চি বরের কি পরিষ্কার করতে পারে? আমি ওর কাছে চলে আসার পরে দেখতে পেলাম এসব কিছুই না। ও আসলে আমাকে মিথ্যে বলে এখানে নিয়ে আসছে। আসার সাথে সাথে ও আমাকে জড়িয়ে ধরলো। এই কি করো, 2টা দরজা খোলা, আর তুমি আমাকে মিথ্যা বলে এখানে নিয়ে এসেছো কেন? সকাল থেকে এত কাজ তোমার, আমি তো তোমাকে না দেখে থাকতে পারি না। আমি তোমার কাছে এত থাকলে কাজগুলো কে করবে? কাজ তো পরেও করা যায়, এখন এইভাবে কতক্ষণ থাকি? জি না, রান্না পুড়ে যাবে, তারপরে পুড়ে যাওয়া জিনিস কিভাবে খাবে? এখন বলো, এখন গেল কোন সময় আসবে? রাতের বেলাতে আসবো একেবারে। ঠিক আছে, তবে যাওয়ার আগে আমার কিছু জিনিস লাগবে, ওইগুলো দাও। ওই রাতে দিব, এখন না। আমার এখনই লাগবে, দাও। না। ওই শোনা, যাবা নাকি আর একটু সময় থাকবা? তোমাকে আমার ছাড়তে মন চায় না। ওকে, এখন ছাড়ো, আমি রান্নাটা উঠিয়ে আবার আসতেছি। প্রমিস করো। এই না না, আমি প্রমিস করব না। তার মানে তুমি আসবে না? তাহলে আমি ছাড়বো না। আচ্ছা আসবো, এখন যাই। ও চলে গেল। সেদিন সত্যি রান্না পুড়িয়ে গেছিল। দেখতে দেখতে আরও কিছুদিন কেটে গেল। কিছুদিন ধরে আমাদের মেয়েটা ঠান্ডা লাগছে, তাই আমি আর ফারজানা ওকে নিয়ে ডাক্তারের কাছে চলে আসি।
আসার সময় হঠাৎ রাস্তার মাঝে একটা মেয়ে আমার পা জড়িয়ে ধরলো। আমি তাকে ধরে উঠালাম। তাকিয়ে দেখি তিথি। আবির, তুমি আমাকে ক্ষমা করে দাও। কথাটা শুনে অনেক হাসি দিলাম। তোর মতো মেয়ে ক্ষমা করব? জীবনেও না। তোর জন্য আমার জীবনটা নষ্ট হয়ে গেছে। আর কোনো সময় তুই আমার চোখের সামনে পড়বি না। তুমি ক্ষমা না করলে হয়তো আল্লাহ আমাকে ক্ষমা করবে না। তোর গায়ে যেন হাত তোলা না লাগে তার আগে এখান থেকে বিদায় হ। এটা বলার পরেও চলে গেল, কিন্তু ফারজানা তা দেখে কিছু বলল না। রাতের বেলা দেখতে পেলাম আমার পাগলিটা একা একা বসে আছে। কি হয়েছে পাগলি? এটা বলার পরে আমি ওকে জড়িয়ে ধরলাম। এই ছাড়ুন, ভালো লাগতেছে না। কি করলাম বলো? তুমি তিথির সাথে কথা বলছো কেন? আরে সোনা, তার জন্য কি রাগ করা লাগবে? সরি, আর বলবো না। আর ওকে তোমার চোখের সামনে আসতে বারণ করেছি, সেটা তুমি শুনোনি? হইছে। হয়েছে কি, আমি ওকে কোলে নিয়ে খাটে শুয়ে দিলাম, তারপর ওর বুকের উপরে শুয়ে পড়লাম। আর কোনো সময় যেন না দেখি ওর সাথে কথা বলতে। ঠিক আছে। এটা বলে আমি ওকে জড়িয়ে ধরলাম, আর ও আমাকে জড়িয়ে ধরলো। এরপর থেকে শুরু হলো আমাদের নতুন পথ চলা। দোয়া করবেন কোনোদিন যেন এই ভালোবাসা কেউ যেন ভাঙতে না পারে। তবে যাবার আগে আমার বউ কিছু কথা আপনাদের বলতে চায়। আপুদের বলছি, রিলেশন চলাকালীন কেউ আমার মতো এমন ভুল করবে না যে তোমাকে সত্যিই ভালোবাসবে সে তোমার শরীর কোনোদিন চাবে না। একটা কথা ভুলে যাবেন না, অনেকে কিন্তু ভালোবাসার ফাঁদ পেতে বসে আছে। এমন মিথ্যা ভালোবাসার ফাঁদে কেউ পড়বেন না। দেখা হবে আপনাদের সাথে আবার। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো রাখবেন আপনার ভালোবাসার মানুষটিকে। আর হ্যাঁ, গল্পটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।